এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া চূড়ান্ত আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদের আমাদের জন্য একটা বড় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চীনের রাষ্ট্রপতির সঙ্গে আজকে বাংলাদেশের বুক চিরে আমার ভোগান্তি যেদিকে যায় আওয়ামী লীগের একটা রাজনৈতিক না এরপরে সেটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা আগে থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ এবং প্রবাদ যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কোটা আন্দোলন প্রিয় দর্শক, আপনারা জানেন তাদের বাংলাদেশে এই মুহূর্তে যে অধিকার, চলমান সে কোটা অধিকারে সংস্কার আন্দোলন তারা এক দফা আন্দোলন করে দাবিতে যাচ্ছে এবং বাংলাদেশের দাবি না বিভিন্ন মানা পর্যন্ত তারা আন্দোলন বিশ্ববিদ্যালয়ের করবেন, কথা বলেছেন এবং ছাত্রীরা আন্দোলন করে যাচ্ছেন। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও তাদের এই কোটা আন্দোলনে দাবি সরাসরি 5% তারা কোটা রেখে রাস্তায় বাকি 95% আন্দোলনের তারা তীব্রতা ট্যালেন্ট বাড়িয়ে দিচ্ছে। যে ছাত্রছাত্রীরা আছে, অন্যদিকে আওয়ামী লীগ অন্যান্য বলেছে যারা আছে সবাইকে বিএনপি দেওয়ার জন্য। যাই হোক, এই নিয়ে সরকারের দলীয় এবং আদালতের রায় কোটা আন্দোলনের সাথে এবং দল যুক্ত বিরোধী দল থেকে সবাই নতুন কিছু করতে যাচ্ছে আলোচনায় আজকে সবগুলো ভিডিও এবং বিএনপির আর নেতা বলেছেন আদালত থেকে রায় দিয়েছে আগামী আওয়ামী আগস্ট লীগকে এখন পর্যন্ত। ধাক্কা দিলে এটা আগের দুইটা রায় বন্ধ থাকবে, মানে এখন আপাতত ওই জিনিসটা বন্ধ থাকবে কোটা পদ্ধতিতে, সেরকমই বলেছেন। আপনারা আইনজীবীর মুখে শুনবেন। অন্যদিকে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন আদালতের রায় মেনে নিয়ে তারা যেন ক্লাসে ফিরে যায়, এবং বিএনপি থেকে বলেছেন এই মুহূর্তে সরকারকে চলে যাওয়া দরকার। সব মিলিয়ে বাংলাদেশের এখন পরিস্থিতি খুবই উত্তাল। আগামীকালও তারা এই অবরোধ দেখেছে। আপনারা দেখেছেন আজকে আবার যারা মুক্তিযুদ্ধের পক্ষে কোটার পক্ষ, তারা আবার আজকে তারাও একটা সমাবেশ দেখেছিলেন, তাদেরও বক্তব্য আপনারা শুনবেন। বাংলাদেশে এই মুহূর্তে আসলে সবাই দাবি জানিয়েছেন, অনেকের আমরা মতামত দেখেছি কোটা পদ্ধতিটা বাতিল বা সংস্কার করার। কারণ বাংলাদেশে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছেন, তারা এই কোটার কারণে বিভিন্ন জায়গায় তারা যুক্ত হতে পারে না। হ্যাঁ, আমি নিজেও মুক্তিযুদ্ধ বিরোধী নয়, মুক্তিযুদ্ধে কোটা দরকার। সেই সাথে একটা সমন্বয় করে বর্তমানে বাংলাদেশের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সে কারণে সেভাবেই আসলে আদালত এবং সরকার দল বিরোধী সবাই মতামতের ভিত্তিতে একটা সুন্দর সিস্টেমে নিয়ে আসা দরকার। চলুন আমরা আজকে যে সকল ভিডিওগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেখে আসি। আমরা পূর্বে যে আমাদের পেনশন স্কিম ছিল সেইটা আমাদের বাতিল করে নতুন প্রত্যয় স্কিম দেওয়া হয়েছে, আমরা এটা মানি না, সেজন্য আমাদের আন্দোলন। আমাদের কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন চলবে। এটা হচ্ছে প্রত্যয় স্কিম, সরকার নতুন একটা স্কিম চালু করেছে, সেটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। আমরা আগে থেকেই আমাদের যে পেনশন স্কিম ছিল আমরা সেটাতেই বহাল থাকতে চাই, এই প্রত্যয় স্কিম আমরা মানি না। আমরা আমাদের বিদ্যমান যে পেনশন স্কিমটা চালু ছিল, যেটা থেকে আমরা সুযোগ সুবিধা পেতাম, বর্তমান প্রত্যয় স্কিমে আমাদের সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এই কারণে আমরা আসলে এই আন্দোলনে নেমেছি। তো আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি যদি সুদৃষ্টি দেন, আমরা অবশ্যই আমাদের সুষ্ঠু সমাধানটা পাব। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ কর্ম করে আসছি। আমাদের কর্মটা আমাদের কাছে বড়, কিন্তু যখন আমাদের পেটে টান লাগে, আমাদের যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তো আমাদের কিছুই করার থাকে না। আমরা এই পরিবেশটা চাই না। আমরা আমাদের এই আন্দোলনের কেন্দ্র পর্যায়ে আছে, তারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমাদের আজকে পর্যন্ত অবস্থান যে আমরা আমাদের যে বিদ্যমান সুবিধা ছিল পেনশন সুবিধা, সেইটাই ফিরে না যাওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই লড়াই, আমাদের এই কর্মবিরতি চলবে। তবে আমরা অত্যন্ত প্রত্যাশা করি যে আমাদের আশ্রয়স্থল একটা আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিষয়টা উপলব্ধি করে আমাদের এই সমস্যার সমাধান করবে বলে আমরা মনে করি।
সবগুলো ক্ষেত্রেই আমরা দেখছি আমাদেরকে বিদ্যমান স্কেল থেকে এখানে অনেক সুযোগ সুবিধা কাটেল করা হয়েছে। তো তারা যে হিসাবটা দিয়ে দেখাচ্ছে বারবার যে 1,24,000 টাকা, 1,24,000 টাকা আজ থেকে আমরা 35 বছর, 38 বছর, 40 বছর চাকরি করি। তো আজ থেকে 40 বছর পর আজকে আমার বিদ্যমান স্কেলই যদি আরও 2-3টা স্কেল আমরা যদি পাই বা 5টা স্কেল পাই, তাহলে তো এখানে আমার পেনশন হয়ে যাবে 3 লাখ টাকার উপরে। তো সে আমাকে 1,24,000 টাকার কি হাতি ঘোড়া দেখাচ্ছে? এটা তো আসলে যৌক্তিক হতে পারে না। কারণ হচ্ছে তখন 1,24,000 টাকায় তো বাজারে খরচও হবে না। তো এই হিসাবগুলো তারা কেন দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে? এরপর আমরা এককালীন কিছু টাকা পাই, যেটা এখন বর্তমানে আমরা 80 লক্ষ সামথিং টাকা পাই। তো সেটা তো আজ থেকে 40 বছর পর সেটাও কয়েক কোটি টাকা হবে। আর এই 80 লক্ষ টাকা দিয়ে আমরা অনেক সীমিত পরিসরেই আমরা সেই টাকাটার যথেচ্ছ ব্যবহার করি। কারণ হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট কিনে আমরা 1,1200 স্কোয়ার ফিটের যে এলাকায় পাওয়া যায় এই টাকার মধ্যে, সেটা দিয়ে আমরা অন্তত থাকার নিশ্চয়তাটা আমরা খুঁজি। এরপর ধরেন মাসিক যে টাকাটা পাই সেটা দিয়ে আমাদের কোনো রকম পেনশন পেলে আমাদের সংসার চলে যাবে, এরকম একটা চিন্তা করি। আমরা তো আরও কতগুলো উৎস থেকে আমাদের পিএফের টাকা পাই, এইগুলো আমরা ইনভেস্ট করে আমরা মাসে মাসে একটা ইনকামের একটা ব্যবস্থা থাকে। কিন্তু বিদ্যমান স্কেলে তারা যেটা দেখাচ্ছে প্রত্যয় স্কিমে, যে সেটি 1,24,000 টাকা দিবে এবং আমার কোথায় থাকবো, আমার কোনো থাকার নিশ্চয়তা নাই, কোনো ঠিকানা নাই, আমার সন্তানদের মানুষ করার কোনো ব্যবস্থাই নাই। তো আমি 1,24,000 টাকা দিয়ে কী করবো তখন? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে। এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটাও আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এইখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে না 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে, তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে
অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি, ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্ন প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আপনারা জানেন আন্দোলনকারী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়ের কার্যকারিতার উপর 4 সপ্তাহের স্থিতাবস্থার আদেশ প্রদান করে। এই অবস্থা হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ের কার্যকারিতা থাকবে না এবং হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানি হবে। ইতিমধ্যে আন্দোলনকারীদের পক্ষে তাদের আইনজীবী কোর্টে বক্তব্য উপস্থাপন করেছেন। চূড়ান্ত শুনানিতে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী আরও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত শুনানির মাধ্যমে এ বিষয়ে নিষ্পত্তি করবে। মাননীয় আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক শিক্ষকগণকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কথা বলেছেন। এছাড়াও আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়সমূহ চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় প্রদান করবে। আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে। আমরা গতকালকে 2-3 শিক্ষার্থীর পক্ষে 2 শিক্ষার্থী পিটিশনার হয়েছে, আরও অনেক শিক্ষার্থীরা রয়েছেন। তারা আসছেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। মাননীয় জাজ ইন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন। আজকে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
ওনারা সন্তুষ্ট হয়ে আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাসকো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য, ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য। আদালত বলেছে যে আদালতের হাইকোর্টের রায়টি নিয়ে বিবেচনা করবে কেবলমাত্র সর্বোচ্চ আদালত, এই বিষয়টি যদি কি বলতেন। এটা তো সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনোভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। বাংলাদেশে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি ছিল, পরবর্তীতে সেটা 2018 সালে এই কোটা পদ্ধতির বিষয়ে একটি কমিটি করে সরকারি কোটা পদ্ধতি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরির ক্ষেত্রে বাতিল করে দেওয়া হয় এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকুরির ক্ষেত্রে এটা বহাল থাকে। পরবর্তীতে সেটা চ্যালেঞ্জ করে একটা মামলা ফাইল করেন মাওনা হাইকোর্ট বিভাগে। সেই মামলার শুনানি অন্তে হাইকোর্ট বিভাগ আদেশ দিয়ে তাদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়নি, তাদের রায়ে বলছেন যে এটা কোটা পদ্ধতির যে বাতিলের যে প্রজ্ঞাপন সেটাকে তারা বাতিল করে দিয়েছেন। অর্থাৎ হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কোটা পদ্ধতি আবার যেটা ছিল ওটা আবার প্রচলিত হয়ে গেছে। এর বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা সিভিল মিসেলিনিয়াস পিটিশন ফাইল করি। যেহেতু এখনও জাজমেন্ট পাওয়া যায় না, এই জন্য আমরা পিটিশনটা ফাইল করতে পারিনি, আমরা মিসেলিনিয়াস পিটিশন ফাইল করেছিলাম। তো সেই মিসেলিনিয়াস পিটিশনটা কোর্টে আসছে, আজকে শুনানি হলো। তো আমরা কোর্টকে বললাম আমরা যেহেতু জাজমেন্টটা পাইনি, এখনও জাজমেন্ট না পাওয়ার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে আমরা কিছু করতে পারছি না এবং যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে। অর্থাৎ এখন যেই অবস্থায় যে আছে সেই অবস্থায় থাকবে, যেই কোর্ট যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে। এটা আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর ইয়ে হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। এবং এখন যেহেতু স্ট্যাটাসকো আছে, যেগুলো ছিল ওগুলো সবগুলো থাকবে। হ্যাঁ, আমি একটা বলতে চাচ্ছি যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। হ্যাঁ, এখন শুনেন যে অবস্থা ছিল আগে এই রায়ের আগে সেই অবস্থা, কারণ এখন যে স্ট্যাটাসকো বলছে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না, সেই ক্ষেত্রে বাতিল আছে। এখন যেই নতুন যেগুলো আছে, যেগুলো পুরো যে বিজ্ঞাপন আছে, যেগুলো বিজ্ঞপ্তিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না। পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না, মামলাটা 7 তারিখে শুনানি হবে, তখন কোর্ট ঠিক করবে এটা। আমি যেটা বলছি যে দেখুন, আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, এছাড়া পিএসসিতে কয়েকটি পরীক্ষা আছে, এরা কিন্তু কোথাও ওই প্রজ্ঞাপনে কোটার কথা বলা নাই। সেই ক্ষেত্রে যদি এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় তখন এই পরীক্ষাগুলো
নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না, কারণ এখানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্তও করেনি, ওদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতার সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন। এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকার পলিসি ডিসিশনে আমাদের জন্য একটা বড় দুঃখের কথা যে আজকে প্রায় 7-8 বছর হতে চলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় রয়েছেন, তো আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে। এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না, জনগণের যে সমস্ত দাবি সেগুলোকে তারা কোনো মূল্য দেয় না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না, প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। আজকে সেই কারণেই আজকে দেশনেত্রী বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখা যায় না। আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে। সে রাস্তাটা হচ্ছে এই যেমন করে একটা একনায়কত্ব প্রতিষ্ঠা করে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে এট এনি কস্ট। আমরা জানি যে আওয়ামী লীগ যখন ইতিপূর্ব ক্ষমতায় ছিল সেই 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত, তখনও তারা একদিনের শাসনমতো বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আর আজকে তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।
আমরা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। এমন কোন প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয়। তাই প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুগণ, আজকে কথা বেশি বলার প্রয়োজন নেই। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে আরো বেগবান করা, আরো শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা। আমরা জানি যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমন একটা বিষয় নাই যা এখানে আজকে ধ্বংস হয়ে যায়নি। আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আপনার ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না, 154টা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে, অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ, কানেক্টিভিটি, অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এটা এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আজকে সেই কারণেই এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন দেখার কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে কেউ আমাদেরকে পরাজিত করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই বলে দিয়েছিলেন যে আমরা আজকে কোটা বিরোধী। এই যেটা কোর্টের মাধ্যমে থেকে আসছে, কোর্টের মাধ্যমে সেটা নিষ্পত্তি হতে হবে। আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় সেটা বলেছেন। আমরা মনে করি যারা নাকি আন্দোলন করছেন রাস্তায় আন্দোলন করে তারা যেন আইনি সহযোগিতা নেন। আইনের মাধ্যমে তারা, যেহেতু কোর্ট স্বাধীন, বাংলাদেশের মানে কিন্তু বিচার বিভাগ সম্পূর্ণ, আমরা সেটাই বলছি। তারা যেন কোর্টে যে আপনারা ধৈর্য ধরে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের দেশকে নেতৃত্ব দেবেন। আপনাদের ধৈর্য, আপনাদের জ্ঞান, আপনাদের সব কিছুই থাকতে হবে। আপনারা এইরকমভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজনও সেই দুর্ভোগে পড়বেন। কাজেই আপনারা আমরা সবসময় বলে আসছি যে আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানে, শিক্ষায় তারা যেন মাথা উঁচু দাঁড়াতে পারে। একজন স্মার্ট ছাত্র হিসাবে, স্মার্ট জনগণ, এই নাগরিক হিসাবে তারা আত্মপ্রকাশ করতে পারে। আমাদেরও স্বপ্ন সেটা। তাদের ভবিষ্যতে, তাদের জন্য আমরা সব ধরনের চিন্তা করছি। আমরা পিছিয়ে পড়া মানুষগুলো যেগুলো আছেন আমাদের পার্বত্য জেলায়, পিছিয়ে পড়া আমাদের মানুষগুলি কীভাবে চলবে সেই জন্যই মাঝে মাঝে আমাদের নির্দেশনা দিয়ে থাকি। এবং এটা মাননীয় আদালত থেকে যে নির্দেশনা নিয়েছে, আপনি বলেন 1 মাসের জন্য স্থগিত, সবকিছুই হচ্ছে। তাদেরকে আমরা ধৈর্য ধারণ করতে বলবো। তারা যেন এই সমস্ত কিছু চিন্তা রেখে এই জনগণের দুর্ভোগ না বাড়িয়ে তারা যেন আইনগতভাবে সেই ব্যবস্থা যেটা হচ্ছে সেটার দিকে নজর রাখে। আরেকটা বলছেন পিএসসি প্রশ্নপত্র ফাঁস করা। এই প্রশ্নপত্র ফাঁস কিন্তু অনেক সময় অনেকখানি করে থাকে। প্রশ্নপত্র ফাঁস হলে আমরা সেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। এখনো সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা অ্যারেস্ট করেছি। তাদের আইন সম্পর্ক করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। দেখুন, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ, এদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ নেই। আমাদের দেশের আমাদের সরকারের কোনো বিরোধ নেই। তাদেরকে বুঝতে হবে যে এগুলি কীভাবে হচ্ছে, সেইখানের জন্য তাদের ধৈর্য ধরতে হবে।
আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত না করতে পারে, সেইটা লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। চীনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর এই সফরে মাননীয় প্রধানমন্ত্রীর আর কোনো কর্মসূচি, নির্ধারিত কোনো কর্মসূচি নেই। আজ মাননীয় প্রধানমন্ত্রীর বেইজিংয়ে রাত্রি যাপন করার কথা হচ্ছে। সকল কর্মসূচি যথাসময়ে শেষ হওয়ায় তিনি বেইজিংয়ে রাত্রি যাপন না করে স্থানীয় সময় 8:30 বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ হোসেন এই মুহূর্তে ঢাকা রয়েছে। তিনি কিছুটা অসুস্থ, সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী একটু, যেহেতু আর প্রোগ্রাম নেই, সেই জন্য তিনি রাতেই চলে আসছেন। যারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এসব সংক্ষিপ্ত করে দেশে ফিরেছে, দেশে ফিরে আসছেন, এটা মিথ্যা এবং ভুল বার্তা দেওয়ার প্রয়াস, এবং এতে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আসলে যা সত্য তাই আমরা বললাম। সকল কর্মসূচি, দ্বিপাক্ষিক বৈঠক এ পর্যন্ত যথাসময়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, সফলভাবে শেষ হয়েছে। আজ 10 জুলাই বাংলাদেশ সময় 2:30 সেই দিনের কর্মসূচি গ্রেট হল অফ দ্য পিপল, গ্রেট হল অফ দ্য পিপলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি সমাপ্ত। আজকে বাংলাদেশের বুক চিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে তুচ্ছ করে এই কাজগুলি করা হচ্ছে। অথচ আমাদের সীমান্তে যখন আমাদের লোকজনদেরকে আঘাত করা হয়, তাদেরকে যখন হত্যা করা হয়, আমাদের সীমান্তগুলি যখন রক্তাক্ত, তখন এই সরকার কোনো ধরনেরই প্রতিবাদ করেন না। এই সরকার নিশ্চুপ থাকে। অথচ সেই দেশকে বাংলাদেশের ভিতর দিয়ে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে না, ভারতের স্বার্থে বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। এই যে রেলগাড়ি চলবে, এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এখানে থাকবে ভারতের সামরিক সরঞ্জাম। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ, সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট, সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার করে, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই কারণেই আপনারা দেখছেন তার অপকর্ম, অনাচার, এটিকে প্রতিষ্ঠা করার জন্য নানা ধরনের ইস্যু তৈরি করছে, নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ইস্যু তৈরির দিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। এই চোখকে তিনি কেন সরাচ্ছেন? এই চোখকে এই জন্য চালাচ্ছেন যে তার নিজের যে অপকর্ম,
তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে মানে রেল লাইন স্থাপন করে এবং আরো নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে তিনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। গোটা জাতিকে ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছে। এটা প্রত্যেকটার পিছনে পরিকল্পিতভাবে এই সরকারের হাত রয়েছে এবং এই সরকার এটির জন্য দায়ী। অর্থাৎ তুমি এই দিকে তাকাও, আমি কি করছি তার দিকে তাকিও না। আপনি জানতেন না আপনি প্রধানমন্ত্রী, এত কোটি টাকা লোপাট হচ্ছে, এত কোটি টাকা দুর্নীতি, তাহলে আপনার গোয়েন্দা বিভাগ আছে কেন? আপনার বিভিন্ন ধরনের সরকারি যে এজেন্সিগুলো তারা কি করে? তারা শুধু বিএনপির লোককে আপনার গুম করার জন্যই তাদেরকে আপনি তৈরি করেছেন। একটা পিয়ন যদি 60 কোটি টাকার মালিক হয়, একটা কি বলে যে ড্রাইভার যদি 100 কোটি টাকার উপরে মালিক হয়, তো সেইটা আপনার সরকার জানতো না? জানতো। রেলওয়ে আপনার কি বলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, আপনার গোয়েন্দা বিভাগরা কি তখন বিছানার মধ্যে শুয়ে থাকেন? মেডিকেল কলেজে ভর্তির জন্য যে প্রশ্নপত্র ফাঁস হয় তখন কি তারা ঘুমান? দিনের বেলা ঘুমান তারা? নিশ্চয়ই তারা দিনের বেলায় ঘুমান, না হলে এটা হবে কেন? এত লুটপাট কি করে হবে? এত দুর্নীতি কি করে হয়? এত দুর্নীতির মহামারী কিভাবে ছড়িয়ে পড়ে? যাই হোক বন্ধুরা আমার, এইভাবে এই দেশ চলতে পারে না। তারা ইনসাফকে অগ্রাহ্য করে শুধু নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়। তারা কখনোই এই জুলুম জালিমরা আওয়ামী লীগের একটা রাজনৈতিক বয়ান এবং এটা একটা ইন্ডিয়ান হেজিমনি। সবসময় আমি মনে করি যে মানুষকে গেলানো হয় যে ইন্ডিয়া না হলে আমরা স্বাধীন হতাম না। ইন্ডিয়া আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীন করেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়ও ইন্ডিয়া বাংলাদেশকে নিঃস্বার্থভাবে সাহায্য করে নাই। ইন্ডিয়ার চিরশত্রু বৈরী রাষ্ট্র পাকিস্তানকে ভেঙে উইক করা, তার শত্রুকে দুর্বল করা, এটাও তার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। এবং ওই যে 65 সালে যে তার বন্দর ব্যবহার করা বন্ধ হয়ে গেছে, এরকম আরো অনেক অমীমাংসিত ইস্যু ছিল যেখানে ইন্ডিয়াও বেনিফিটেড হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ায়। এমনকি আমাদেরকে এইটাও গেলানো হয় যে ভারতই আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে খাইয়েছে, এটা ঠিক। কিন্তু আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন যে ভারতের শরণার্থী শিবিরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে একটা বড় সহায়তা শরণার্থীদের জন্য ছিল। তারপরেও ভারত মুক্তিযুদ্ধের সময় যেটুকু করেছে সেটুকুর জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ। আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বের সম্পর্কই চাই। কিন্তু বাংলাদেশের গত 53 বছরে ভারতের আচরণ যদি দেখি বাংলাদেশের প্রতি, বাংলাদেশকে কখনোই তারা একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি। আপনারা জানেন যে ভারত 1947 সালে স্বাধীন হয়েছে ভারত পাকিস্তান ভাগের মাধ্যমে। আজকে তাদের স্বাধীনতার আপনার 77 বছর। এই 77 বছরে তারা যে একটা প্রজাতন্ত্র দিবস পালন করে, সেখানে নেপালের মতো, ভুটান নেপালের মতো ছোট্ট রাষ্ট্রের আপনার রাষ্ট্রপ্রধানরাও কিন্তু রাষ্ট্রীয় অতিথি হয়েছে। বাংলাদেশ থেকে কিন্তু কখনোই কাউকে অতিথি করেনি, কারণ বাংলাদেশকে তারা ওই লেভেলে সম্মান দেয় না বা তারা মনেও করে না। এই বর্তমান যে ফ্যাসিস্ট শাসন চলছে এর বিরুদ্ধে লড়াইটা তরুণদেরকেই করতে হবে। আজকে ছাত্ররা যেভাবে তাদের কোটার দাবিতে পুরো রাস্তা কিন্তু অরিজিনালি একবারে বাংলা ব্লকেট করে দিয়েছে, এইভাবে তারা